নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন এই লেসনটি পড়ব। তো এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ। Look at the pictures below and discuss the questions. What do you see in each picture? এখানে তোমাদের 4টা ছবি দেওয়া আছে। প্রত্যেকটা ছবিতে কি দেখতে পাচ্ছ সেটা বলা হয়েছে। What are some of the common sources of environmental pollution? যে পরিবেশ দূষণের সাধারণ কিছু বিষয় কি কি কারণে পরিবেশ দূষিত হয়। Which of these sources are most threatening for your environment? যে নিচের কোন উৎসগুলি, পরিবেশ দূষণের কোন উৎসগুলি পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এখানে দেখো তোমাদের টেক্সট বইতে 4টা ছবি দেওয়া আছে। পিকচার 1, a lot of vehicles, অনেক যানবাহনের ছবি। পিকচার 2, বেশ কিছু আবর্জনা গার্বেজ দেখা যাচ্ছে, স্তূপ, ময়লার স্তূপ। পিকচার 3, এখানে মনে হচ্ছে কোনো জলাশয় বা নদী বা খাল ময়লা আবর্জনা ভরে গেছে। এবং পিকচার 4 এ বায়ু দূষণ, এয়ার পলিউশন, সম্ভবত ইটের ভাটা মনে হচ্ছে, ব্রিক কিলস। এখন আমরা প্যাসেজটি পড়ি। Now read the following passage to know about environmental pollution in Bangladesh. আমরা এই বাংলাদেশের পরিবেশ দূষণ সম্পর্কে আরো জানার জন্য আমরা এই প্যাসেজটি পড়ব। বাংলাদেশ is now in the grip of all sorts of pollution. বাংলাদেশ এখন in the grip of মানে কি, কোনো কিছুর কবজায়। বাংলাদেশ এখন বিভিন্ন দূষণের কবজায়, যেমন এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, বিভিন্ন দূষণের কবজায় বাংলাদেশ পড়ে আছে। ইন দ্য গ্রিপ অফ, এটা একটা ফ্রেজ। ইন দ্য গ্রিপ অফ মানে কোনো কিছুর কবজায়। তো দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, আরবান মানে কি, শহুরে। রুরাল মানে গ্রাম্য, আর আরবান মানে শহুরে। তাহলে দ্য ডুয়েলার্স অধিবাসীরা, শহরের অধিবাসীরা, দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওর্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন। যে শহর এলাকার অধিবাসীরা মূলত এই ধরনের সমস্যা, পরিবেশ দূষণের সমস্যা বেশি ভোগে। দেখা যায় গ্রাম এলাকায় পরিবেশটা এতটা দূষিত হয় না, কিন্তু শহর এলাকায় সবচেয়ে দূষিত হয় বেশি। The indiscriminate industrialization process, অর্থাৎ নির্বিচারে, কোনো বাছ বিচার না করে যেখানে সেখানে কলকারখানা প্রতিষ্ঠা করা। indiscriminate industrialization, শিল্পায়ন, যে নির্বিচারে শিল্পায়ন। শহরের মধ্যেখানে দেখা যাচ্ছে যে একটা কলকারখানা, বিষাক্ত কলকারখানা, বিষাক্ত ধোঁয়া বা আবর্জনা সৃষ্টি করে এরকম কলকারখানা। ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, ডিকেড মানে দশক, 10 বছর, যে বিগত কয়েকটা দশকে দেখা যাচ্ছে যে নির্বিচারে কলকারখানা স্থাপনটা has created significant environmental problems. Has created, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা দেখতে পাচ্ছি। সিগনিফিক্যান্ট, খুব তাৎপর্যপূর্ণ, পরিবেশগত সমস্যা তৈরি করছে। We will now read about some of the most common types of environmental pollution. আমরা এখন সবচেয়ে সাধারণ কিছু পরিবেশ দূষণের বিষয় সম্পর্কে আমরা জানবো, and ways of coping with them. cope with মানে কি, কোনো কিছুর সাথে পেরে ওঠা। cope with, সে থেকে of coping with them, আমরা এগুলির সাথে কিভাবে পেরে উঠতে পারি, কিভাবে মোকাবেলা করতে পারি, সে বিষয়ে আমরা বলছি এখানে। প্রথমে এয়ার পলিউশন, তো বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এই বায়ু দূষণটা মূলত ব্যাপক উৎস থেকে এই বায়ু দূষণের ব্যাপারটা ঘটে, বিভিন্ন উৎস থেকে। ইন বাংলাদেশে পয়জনাস এক্সহস্ট ফ্যান আমরা বলি না, যে এক্সহস্ট ফ্যান মানে কি, দূষিত বাতাসটাকে টেনে বাইরে বের করে দেয়। তাহলে
ইন বাংলাদেশ পয়জনাস এক্সহস্ট, বিষাক্ত আবর্জনা যেগুলি কলকারখানা থেকে বের হয় সেগুলি ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, শিল্প কারখানা, ব্রিক কিলস, ইটের ভাটা, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকেলস, যে পুরনো অথবা খুব অযত্নে অযত্নে রাখা, ভালো করে সার্ভিস করা হয়নি এরকম এরকম যানবাহন যেগুলি কালো ধোঁয়া সৃষ্টি করে, লক্কর ঝক্কর যানবাহন আর কি যেগুলিকে বলি আমরা। অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, যে রাস্তা এবং বিভিন্ন নির্মাণ কাজের বিল্ডিং তৈরি করার সময় সামনে ইট বালু সিমেন্ট রাখে, বা রাস্তা তৈরি করার সময় কালো আলকাতরা ধোঁয়া তৈরি করে। আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান কিছু উৎস। We can minimize এবং maximize. What is minimize and what is maximize? আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই যে একটা স্ক্রিনকে বড় করার জন্য, ছোট থেকে বড় করার জন্য ম্যাক্সিমাইজ বলা হয়, বড় করা। আবার বড় স্ক্রিনটাকে ছোট আকারে নিয়ে আসা, সেটাকে মিনিমাইজ বলা হয়। তাহলে উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা এই ধরনের সমস্যা দূষণ আমরা কমাতে পারি by making less use of motor vehicles, আমরা এই মোটর যানবাহন কম ব্যবহার করার মাধ্যমে আমরা এটা কমাতে পারি। অর্থাৎ বাই মেকিং, এটা কিন্তু একটা বাই প্লাস জিরান্ডের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি জিরান্ড। লেস ইউজ অফ মোটর ভেহিকলস, অনেক অনেক দেশে, অনেক উন্নত দেশে আজকাল দেখা যাচ্ছে যে মোটর চালিত যানবাহনের পরিবর্তে সাইকেলে সাইকেলে অফিসে যাওয়া আসা, স্কুল কলেজে যাওয়া আসা, এসবটাকে বেশি প্রমোট করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। and avoiding the use of vehicles older than 20 years, এবং 20 বছরের বেশি যে সমস্ত যানবাহনগুলি বয়স হয়ে গিয়েছে, অর্থাৎ যেগুলি কালো ধোঁয়া তৈরি করে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বারবার বন্ধ হয়ে যায়, বা কালো ধোঁয়া তৈরি করে যেগুলি, বা বিকট আওয়াজ করে, সেগুলি আমাদের অবশ্যই সেই যানবাহনগুলিকে সরিয়ে নেওয়া উচিত। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. Lubricant কি? অর্থাৎ পেট্রোল ডিজেলের মধ্যে আরো এক ধরনের লিকুইড দেওয়া হয় যেটা যেটা কালো ধোঁয়াটাকে নিয়ন্ত্রণ করে, কালো ধোঁয়া বের হওয়াটাকে কন্ট্রোল করে বা পরিবেশটাকে একটু ভালো রাখে, সেগুলি। অর্থাৎ সেই এমিশন মানে কালো ধোঁয়া নির্গমনটাকে যেন একটু সীমিত পর্যায়ে রাখা যায়, সেটা। So we can encourage people to use compressed natural gas. আমরা সিএনজি, এই যে আমরা বলি সিএনজি সিএনজি এভাবে আমরা ডাকি, অর্থাৎ সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেটা সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিএনজি। সে প্রাকৃতিক গ্যাসটাকে কম্প্রেস করে সেটাকে সিলিন্ডারে ভরে সেটা দিয়ে যানবাহন চালানো, সিএনজি। or liquid petroleum gas, এলপিজি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পেট্রোল ডিজেলের পরিবর্তে এই সিএনজি ব্যবহার করলে, সিএনজি গ্যাস যেহেতু সেটা কালো ধোঁয়া হয় না বললেই চলে, কালো ধোঁয়া নেই, পরিবেশ বান্ধব। and for fueling their cars, তাদের গাড়িতে তাদের জ্বালানি ভরার জন্য আমরা সিএনজি অথবা এলপিজি গ্যাস ব্যবহার করি। The government may relocate মানে কি? পুনর্বাসন করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত করা। হ্যাঁ, যেমন ধরো শহরের মধ্যে একটা একটা কিছু বেশ কিছু ফ্যাক্টরি যেগুলি কালো ধোঁয়া তৈরি করে, বা পরিবেশ, একটা চামড়া ফ্যাক্টরি থাকতে পারে শহরের মধ্যে, একটা চামড়া ফ্যাক্টরি, সেটাকে আমরা শহরের বাইরে স্থানান্তরিত করতে পারি। তো রিলোকেট একটা ভার্ব, সে থেকে রিলোকেশন, যেমন লোকেশন বলি না, যেমন জায়গাটা লোকেশন কি। তো মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, যে বিভিন্ন বিরক্তিকর যে সমস্ত কলকারখানা, সেগুলিকে আমরা রিলোকেট করতে পারি। লাইক ব্রিক কিলস, ইটের ভাটা শহরে রাখা ঠিক না, এটা শহরের বাইরে খোলা জায়গা, যেখানে ইটের ভাটা, ওই যে অনেক লম্বা পাইপের মতো চুল্লিগুলি থাকে, যে সেগুলি দিয়ে কালো ধোঁয়াটা অনেক উপর দিয়ে উড়ে যায়, যার ফলে এলাকাটা সেফ থাকে। to areas away from human habitation, যে মানুষের বসবাসের যে এলাকা, সেখান থেকে আমরা যাতে সেই কালো ধোঁয়াটাকে আমরা মুক্ত রাখতে পারি। তো আমরা প্রথম পার্টে বললাম এয়ার পলিউশন, এবার সেকেন্ড পার্টে আসো ওয়াটার পলিউশন, পানি দূষণ।
Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. পানি দূষণটা কোথায় কোথায় হতে পারে? এক হচ্ছে মহাসাগরে হতে পারে, তারপরে রিভার নদীতে হতে পারে, সাগর মহাসাগর নদী, লেক খালে, তারপরে বা হ্রদে, পুকুরে এবং ভূগর্ভস্থ যে জলাশয়, ভূগর্ভস্থ জলাশয় সেখানে হতে পারে। As different water sources flow together, যেহেতু বিভিন্ন রকমের পানির উৎস একসাথে প্রবাহিত হয়, the pollution can spread easily and quickly. এই দূষণটা খুব সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। Causes of water pollution may include, এই পানি দূষণের কি কি কারণে হতে পারে আমরা একটু দেখিয়ে নিচ্ছি, লেখা আছে এখানে। Increased sediment from soil, অর্থাৎ মাটির যে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির টুকরা, কাদা, ধুলাবালি এসবের কারণে পানি দূষিত হতে পারে। ইরোশন, নদী ভাঙন, মাটি ভাঙন, নদী ভাঙন এসব থেকে হতে পারে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, প্রপারের বিপরীত হচ্ছে কি ইমপ্রপার। প্রপার সঠিক, ইমপ্রপার হচ্ছে যেটা সঠিক নয় সেটা। ওয়েস্ট ডিসপোজাল, ডিসপোজাল মানে কি, এটা নিষ্পত্তি করা, যে আবর্জনাটাকে সঠিকভাবে নিষ্পত্তি না করা, আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় আমরা সেটাকে আমরা কিভাবে নষ্ট করে ফেলা যায়, কিভাবে পরিবেশ বান্ধব ভাবে সেটাকে আমরা ব্যবস্থা করতে পারি সেটা দেখবো আমরা। তারপরে লিটারিং, বিভিন্ন আবর্জনা স্তূপ করে রাখবো না কোথাও সেগুলি। তো লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ এই মাটি দূষণটা যখন কোনো পানির সরবরাহের মধ্যে, ধরো রাস্তায় যে পানির লাইন আছে সেখানে যদি দূষিত মাটি, বিষাক্ত কেমিক্যাল যুক্ত মাটি থাকে, সেই পানির পাইপ ফেটে থাকলে, লিক থাকলে সেখান দিয়ে পানির মধ্যে সেই আবর্জনা, ময়লা, মাটি ঢুকতে পারে। তারপর অর্গানিক ম্যাটেরিয়ালস, যে জৈব উপাদান, দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, যে বিভিন্ন জৈব উপাদানও পানির মধ্যে, পানির লাইনে ঢুকতে পারে লিক থাকলে। তো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, প্রকৃতপক্ষে এই মাটি দূষণ করাটাই কিন্তু পানি দূষণ। মাটি দূষিত হলে অটোমেটিক সেটা পানির লাইনে ঢুকতে পারে আবর্জনা, ময়লা, বা সেটা বৃষ্টির পানির মাধ্যমে, ড্রেনের মাধ্যমে বা খালের মাধ্যমে সেটা নদীর পানিতে গিয়ে মিশতে পারে, পানিটা দূষিত হতে পারে, বা নদীর পানির আবর্জনা বা সাগরে যেতে পারে এভাবে। তো তাহলে throwing away toxic substance on the ground near a water source means, অর্থাৎ একটা পানির উৎসের কাছাকাছি কোনো আবর্জনা যদি আমরা নিক্ষেপ করি, যে যেমন বুড়িগঙ্গার তীরে অনেক কলকারখানা আছে, সেখান থেকে আবর্জনা, ওয়েস্ট, বিভিন্ন রকমের বিষাক্ত আবর্জনা, সেগুলি যদি পানির মধ্যে ডাইরেক্ট ছেড়ে দেওয়া হয় তাহলে সেই পানিটা দূষিত হয়ে যায়। তারপরে ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, অর্থাৎ মাটিতে আমরা যাই ফেলি না কেন সেটা বৃষ্টিতে ধুয়ে, যেমন যেমন ওই যে খেতে, ধান খেতে, বিভিন্ন ক্ষেতে যদি আমরা রাসায়নিক সার দিই সেটা বৃষ্টিতে ধুয়ে খালের মাধ্যমে নদীর পানি, খালের পানি দূষিত হয়ে যায়। As a result, যার ফলে the water is polluted, পানিটাও দূষিত হয়ে যায়। Industrial wastes must not be disposed in rivers or lakes, তাহলে শিল্প কলকারখানার আবর্জনাটা কোনোভাবেই নদী বা খালে ফেলা উচিত নয়। We need to be more careful about disposing household wastes too, যে আমাদের গৃহস্থালী যে আবর্জনা তৈরি হয় এগুলিও কিভাবে ডিসপোজ করতে হবে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। যে আমরা ময়লা, সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলি, সেটা ডাস্টবিনে ফেলি। তো ইউজ অফ পেস্টিসাইডস মিনস, যে কীটনাশকের ব্যবহার, রাসায়নিক কীটনাশকের ব্যবহার, এর অর্থ হচ্ছে কি যে when it rains, যখন বৃষ্টি হয়, chemicals used in the lawn or garden, বাগানে অথবা বাড়ির সামনে জায়গায় যে রাসায়নিক সার ব্যবহার করি সেটা কি হয়, ধুয়ে wash into the water bodies, পানির মধ্যে মিশে যায় সেই বিষাক্ত উপাদানটা।
Therefore, যাই হোক, we must be aware of the dangers of using pesticides, as they may pollute our rivers, canals or lakes. যে এই আবর্জনা যেগুলি কীটনাশক, পেস্টিসাইড কীটনাশক, যেগুলি আমরা গাছের কীট কীটপতঙ্গকে বিনাশ করার জন্য আমরা ব্যবহার করি, সেগুলি খুব সতর্কতার সাথে করা উচিত, যাতে সেই পানিটা ধুয়ে পানির সাথে মিশে পুকুরের পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানিটা দূষিত না হয়ে যায়। তো তাহলে আমরা ওয়াটার পলিউশনটা পড়লাম। এবার আসো সয়েল পলিউশন, মাটি দূষণ। Among the most significant causes of soil pollution, যে এই মাটি দূষণের সবচেয়ে বড় কারণগুলির মধ্যে is the enormous volume of industrial waste. Enormous মানে কি? বিশাল, প্রকাণ্ড, যে ব্যাপক মাত্রায় আবর্জনা যেটা আমরা which is being produced every day. Which is being produced, present continuous tense এর passive voice আছে, present continuous tense এর am being, is being, are being, তারপর মূল ভার্বের past participle মনে পড়ে? আচ্ছা। But not disposed properly, অর্থাৎ মাটির মধ্যে যে সমস্ত আবর্জনা পড়ে কিন্তু সেটাকে সঠিকভাবে ডিসপোজ করা হয় না, বা সেগুলিকে ব্যবস্থা করা হয় না, নষ্ট করা হয় না। তো দি মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্টস, এই যে গৃহস্থালী আবর্জনা, এগুলি অব্যবস্থাপনা। আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় ডাস্টবিনে ফেলি, সিটি কর্পোরেশন সেটা সঠিক উপায়ে সেটাকে নিষ্পত্তি করে, সেটাকে নষ্ট করে ফেলে, যাতে কোনো পরিবেশ দূষণ না ঘটে, সেগুলি পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, বিশেষ করে পলিথিনের শপিং ব্যাগ, এটা খুবই ক্ষতিকর। এটা পলিথিন সাধারণত বহু বছর কেন, পলিথিন সাধারণত পলিথিন পচে না, সেটা মাটিতে রয়ে যায়, মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। হ্যাজ কজড সিরিয়াস থ্রেট, এখানে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, পলিথিন দূষণটা একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে টু দ্য সয়েল, মাটির ক্ষেত্রে, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম। এই যে শহরে ড্রেনে, ম্যানহোলের গর্তের মধ্যে দিয়ে ফাঁকা দিয়ে পলিথিন যদি একবার ঢুকে ড্রেন বন্ধ হয়ে যায়, পানি উপচে পড়ে যায়, তাহলে another cause for soil pollution is the use of agricultural pesticides. তাহলে মাটি দূষণের আরেকটা বড় কারণ হচ্ছে কৃষি জমিতে যে কীটনাশক ব্যবহার, সেটা, ফার্টিলাইজার্স, সার, বিশেষ করে রাসায়নিক সার, এটসেট্রা ইত্যাদি। তো সামটাইমস, মাঝে মাঝে, ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস, যে মোটর চালিত যানবাহনগুলির যে জ্বালানি লিক হয়ে পড়ে, অর্থাৎ তেল নিঃসরিত হয়, সেটা থেকে মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। সিপ মানে কি? যে চুইয়ে পড়া, অর্থাৎ এই যানবাহনের ট্যাঙ্কার থেকে যদি তোমার ওই পেট্রোল, ডিজেল, এগুলি যদি তৈলাক্ত উপাদানটা চুইয়ে পড়তে থাকে, সেগুলি বৃষ্টির পানিতে আস্তে আস্তে ড্রেনে করে, খাল বিলেত করে নদীতে পৌঁছে এভাবে। তাহলে পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার্স, যে কীটনাশক এবং সার, আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ, এগুলি গাছের বৃদ্ধির জন্য এগুলি খুবই প্রয়োজনীয়। এই যেমন গাছ, আমরা সামনে দেখতে পাচ্ছি, এই যে গাছ, এটা গাছের জন্য তোমার সার অবশ্যই উপকারী হতে পারে, রাসায়নিক সারও উপকারী নির্দিষ্ট মাত্রায়, তারপরে কীটপতঙ্গ যাতে আক্রমণ না করে কীটনাশকও দিতে পারি আমরা, কিন্তু সেটা পানিতে মিশে গেলে অবশ্যই ক্ষতিকর সেটা। কিন্তু সেটা ওভার ইউজ যেন না হয় কখনো, সেটা বলছে এখানে, যে বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন। একটা জিনিস খেয়াল করবা, এখানে লিডের পরে কিন্তু টু বসে, লিডের পরে প্রিপোজিশন টু বসে, আমরা মনে রাখবো। Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. যে রাসায়নিক সারটা তাহলে যে এত বিপজ্জনক, তো রাসায়নিক সারের পরিবর্তে আমরা কম্পোস্ট বা জৈব সার যদি ব্যবহার করি, সেটা মাটির সাথে পচে যায়, মাটি দূষিত করে না, মাটির উপাদানগুলিকে ঠিক রাখে। তো রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। তাহলে রিসাইক্লিংটা কি? রিসাইক্লিংটা হচ্ছে তোমার
একটা উপাদানকে ভেঙে চুরে সেটাকে পচিয়ে গলিয়ে নষ্ট করে আরেকটা কিছু তৈরি করা। বা ধরো প্লাস্টিকের ক্ষেত্রে বিভিন্ন রকম পুরোনো প্লাস্টিকের জিনিস গলিয়ে সেটা থেকে আবার নতুন কোনো একটা পণ্য তৈরি করা, নতুন কোনো একটা আহ কিছু তৈরি করা। সেটা হতে পারে একটা জিনিস ভেঙে আরেকটা জিনিস হতে পারে, সেটাকে রিসাইকেল পুনঃপ্রস্তুত চক্রে নিয়ে আসা, অর্থাৎ সেই কাঁচামালটাকে আবার আগের সেই জিনিসটাকে আহ নষ্ট করে ড্যামেজ করে সেটাকে আমরা কাঁচামাল হিসাবে ব্যবহার করে অন্য একটা কিছু তৈরি করা, সেটি হচ্ছে রিসাইকেল করা। তাহলে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। তাহলে রিসাইক্লিংটা করে আমরা মাটি দূষণটাকে আমরা অনেকটা কমাতে পারি। তো রিসাইক্লিং পেপারস, যেমন কাগজ, আমরা যদি আমরা এটাকে রিসাইকেল করি, যে আমরা বই খাতা, আমরা পুরোনো বই খাতা যে আমরা বিক্রি করে দিই, সেটা কি করে, সেটাকে আবার কাগজগুলিকে আবার কাগজের মন্ড তৈরি করে, সেটাকে আবার ওয়াশ করে সেটা থেকে আবার ফ্রেশ সাদা ধবধবে কাগজ তৈরি করে, সেটা আবার ফ্যাক্টরিতে নতুন ভাবে বের হয়ে আসে। অর্থাৎ পুরোনো আবর্জনা থেকে কাগজ তৈরি, বা এই পুরোনো কাগজ কেন, পুরোনো বিভিন্ন আবর্জনা থেকেও কিন্তু আজকাল কাগজ তৈরি করা যায় রিসাইকেল করার মাধ্যমে। Plastics and other materials reduces the volume of refuse in landfills. ওই যে বললাম প্লাস্টিকের বিভিন্ন, একটা প্লাস্টিকের চেয়ার ভেঙে গেছে বা একটা প্লাস্টিকের বোতল আমরা ফেলে দিলাম, তো সেগুলিকে যদি আবার প্রসেস করে নতুন বোতল তৈরি করলাম, নতুন চেয়ার তৈরি করলাম, বা প্লাস্টিকের অন্য কোনো কিছু তৈরি করলাম, সেটি হচ্ছে রিসাইক্লিং। তো ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন, যে বনায়ন, গাছ লাগালে সেটা কিন্তু মাটি ক্ষয় রোধ করে, পরিবেশটাকে ভালো রাখে। পলিউশন এন্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েলস, তাহলে বন বনায়ন করা, গাছ লাগানো, এটা করলে কি হবে, মাটি ক্ষয় রোধ হবে, জলবায়ু পরিবর্তনটা কম হবে, তারপরে পলিউশন দূষণ কম হবে, এবং লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, ভূপৃষ্ঠের যে উপরিভাগের মাটি, সেটা কিন্তু মূলত তোমার সারযুক্ত মাটি, উর্বর মাটি, সেখানে কিন্তু গাছপালা ফসল হয়। তো প্ল্যান্টিং ট্রিজ, যে বৃক্ষরোপণ করা, এন্ড রিফরেস্টেশন, এবং নতুন করে বনায়ন করা, এগুলি হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন এন্ড পলিউশন, যে মাটি ভেঙে যাওয়া সয়েল ইরোশন, নদীর পাড় ভেঙে যাওয়া এবং তোমার দূষণ, এগুলি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা আজকে এই লেসনটা আমরা পড়ে ফেললাম। তো তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এই টেক্সট বই পড়বে, লেসন গুলি ভালো করে পড়বে, তাহলে তোমরা সিন প্যাসেজ থেকে সব প্রশ্ন ভালো করে উত্তর দিতে পারবে। বিশেষ করে এমসিকিউ বলো বা শর্ট কোশ্চেন বা ওই যে ফিল ইন দা গ্যাপস, সবকিছু মূল টেক্সট বইটা থরলি পড়লে অনেকটা সহজ হয়ে আসবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার আরেকদিন আমরা অন্য একটা লেসন নিয়ে পড়বো। ধন্যবাদ সবাইকে।